গুড মর্নিং। কেমন আছে সবাই? ভালো তো? আচ্ছা দেখো, আজ অনেক দিন পর আবার আমরা পড়া শুরু করলাম, তাই তো? মধ্যে এক্সাম হলো, তারপর বন্ধ হলো সামার ভ্যাকেশনের। সবাই খুব মজা করেছো নিশ্চয়। আচ্ছা, এবার আমাদেরকে আবার পড়া শুরু করতে হবে, তাই তো? কারণ সামনেই আমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে। তো সেই জন্য আমরা আজ থেকে শুরু করব হাফ ইয়ারলি এক্সামের কি পড়া সেগুলো। তাহলে এবার শুরু করছি আজকে নতুন একটি চ্যাপ্টার, যার নাম কি বলো তো? দেখবো এবার জগৎটাকে। ঠিক আছে, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে এই যে এটি হচ্ছে একটি কবিতা। কাজী নজরুল ইসলাম বলেছেন যে এখানে তিনি সমগ্র জগৎটাকে দেখতে চান। সেই জগৎটা কেমন, কিরকম ভাবে, তো সেই জন্য তিনি এই কবিতাটির নাম দিয়েছেন দেখবো এবার জগৎটাকে। তো জগৎ বলতে কি আর শুধু এই যে আমাদের আশেপাশের গাছপালা, পশু পাখি এগুলো, তা নয়। তাছাড়াও এগুলো তো আছে, এগুলো সব জড়িত আছে, কিন্তু তাছাড়া গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি আছে সেই সমস্ত কিছু কথা তিনি এই কবিতার মাধ্যমে আমাদেরকে বলেছেন। তাই তো তিনি বলেছেন দেখবো এবার, মানে এবার আমি দেখবো কাকে? জগৎটাকে। ঠিক আছে, মানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে। তাহলে এবার আমরাও দেখে নেই কাজী নজরুল ইসলামের সেই কবিতাটি পড়ে যে কবি যেভাবে জগৎটিকে দেখেছেন, আমরা কি ঠিক সেভাবে দেখতে পাচ্ছি? আচ্ছা, আমরা যদিও বা সেভাবে যদি নাই বা পারলাম, কিন্তু একটু বুঝার চেষ্টা করি যে কবি কিভাবে জগৎটাকে দেখেছেন। ঠিক আছে, তাহলে চলে যাও সবাই বইয়ের পৃষ্ঠা 28, অর্থাৎ পেজ নাম্বার 28-এ। আচ্ছা, পেয়েছো? সেখানে দেখো একটি ছবি দেওয়া আছে, সুন্দর একটি সিনারি। নীল আকাশ, আকাশে মেঘ, মেঘগুলো নীল নীল হয়ে আছে, দূরে সবুজ পাহাড় দেখা যাচ্ছে, আর পাখি উড়ে যাচ্ছে। আর তার মধ্যে একটি ছেলে কাঁধে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ছেলেটি পাখির দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছে। আর ছেলেটির পিছনেই দেখো সম্ভবত ক্ষেতের মতোই দেখা যাচ্ছে। লেখক এখানে পরিষ্কারভাবে পিকচারটির পুরো বর্ণনা দেননি, মানে পিকচারটির বর্ণনা এখানে কিন্তু কবিতার মধ্যে নেই, কিন্তু রিলেটেড আছে। এই যে ছবিটি, এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম, অর্থাৎ কবি বেরিয়ে পড়েছেন সমগ্র জগৎকে দেখার জন্য। তাহলে এবার কবির চোখ দিয়ে আমরা দেখে নিচ্ছি সেই জগৎটা আসলে দেখতে কেমন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার আমি শুরু করছি কবিতাটি পড়া, পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, প্রথম লাইনে আছে কবিতার, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কবি যখন ছোট ছিলেন, ছোট্ট বয়স, ছোট্ট বলতে একদম ছোট নয়, ধরো 18, 19, 20, 22 এরকম বয়সের ছেলেদের মানে মনের যেরকম ইচ্ছে হয়, আচ্ছা আমার আশেপাশে তো আমি দেখছি বিভিন্ন মানুষজনের কাছ থেকেও বিভিন্ন কথা শুনছি, কিন্তু একবার যদি আমি কাছ থেকে গিয়ে সেই জিনিসগুলোকে একবার দেখে আসতে পারতাম, তাহলে কত মজা না হতো। তাই এবার কবি বেরিয়ে পড়েছেন সমগ্র জগৎটাকে দেখার জন্য। তাই তিনি বলছেন থাকবো না গো বদ্ধ ঘরে, মানে আমি আমার ঘরের মধ্যে
আবার সব ঘরের কাজকর্ম গুছিয়ে রাখা, আবার রাত হলে আবার সেই একই কাজ, খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে রাখা, ঘুমিয়ে পড়ো, ঘুমের সময় হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, পরের দিন আবার তাড়াতাড়ি উঠতে হবে ঘুম থেকে। তো একই ধরনের কাজে আমরা প্রত্যেকজন মানুষ ঘুরে যাচ্ছি, কন্টিনিউ ঘুরে যাচ্ছি। তো এটাকেই বলেছেন কবি এখানে, মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, মানে কন্টিনিউ মানুষের নিজের চাহিদা, মানুষ বাঁচার আগ্রহের জন্য আমরা এই যে কাজগুলো করছি, কার জন্য? প্রত্যেকেই নিজেদের জন্য করছি, কারণ আমরা মানুষ বাঁচতে চাই। তো বাঁচতে গেলে প্রত্যেককেই আমাদেরকে কোনো না কোনো কাজ করে, খাওয়া দাওয়াও যেরকম প্রয়োজন, চাকরিও সেরকম প্রয়োজন, তো সব কিছুর মূলেই আছে বাঁচতে চাওয়া। তো সেজন্য আমরা দিনের পর দিন এই যে কন্টিনিউ একটা ঘূর্ণিপাকের মধ্যে আমরা ঘুরে যাচ্ছি, কন্টিনিউ ঘুরছি একই কাজে, ঠিক আছে? তারপর বলেছেন, দেশ হতে দেশ দেশান্তরে ছুটেছে তারা কেমন করে। মানে মানুষই দেখো এক দেশ থেকে আরেক দেশে, ওই দেশ থেকে আরেক দেশে যায়। তো মানুষ পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিভিন্ন রকম কাজের জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশে কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের জীবন চক্রটা। তো জীবনে বাঁচার জন্য সবকিছুই আমরা করতে পারি। তারপরের লাইন, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। এবার লেখকের মনে হয়েছে, আচ্ছা দেশের জন্য এত বীররা যে নিজেদের প্রাণ ত্যাগ করছে, তা কিসের জন্য? কি এমন আছে এই দেশে যার জন্য এই বীররা দেশকে রক্ষা করবার জন্য নিজেদের প্রাণকেও বিসর্জন দিয়ে দেন? কারণ দেশ হচ্ছে আমাদের মা। তো সেই দেশকে আমরা যে দেশে আমরা যার জন্ম হয়েছে, সেই দেশকে আমরা নিজেদের মাতৃভূমি অর্থাৎ মা রূপে জানি। তো সেই মাতৃভূমির অবমাননা কেউ করবে, এটা আমরা কখনো চাইব না। তো সেই জন্য সবাই সবার দেশকে ভালোবাসে, আর বীর জওয়ানরাও এরকম নিজেদের দেশকে ভালোবেসে তারা রক্ষা করে শত্রুর হাত থেকে, যাতে শত্রুরা এসে আমাদের দেশকে আক্রমণ করতে না পারে। তো সেই শত্রুদেরকে মারতে গিয়ে কখনো কখনো বীররাও মারা যায়। যারা মারা যায় তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই, তাদেরকে আমরা এই যে বলি না শহীদ হয়ে গেছে, দেশের জন্য শহীদ হয়েছে, তারাই দেশের জন্য শহীদ হয়েছে। তাই এখানে কাজী নজরুল ইসলাম বলেছেন, এমন কি এক নেশা যার জন্য বীররা লাখে লাখে মরছে, কিসের আশায় করছে তারা মরণ যন্ত্রণাকে। মানে তারা কি এমন আশা তাদের মনে, যে আশার জন্য তারা জানছে এখানে মৃত্যু। শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে সব সময় যে জিতে যাবে তা তো নয়, যে কোনো সময় মৃত্যুও হতে পারে। তো মৃত্যু জেনেও তারা সেখানে এগিয়ে যাচ্ছে। তো নজরুল ইসলাম এখানে আমাদেরকে কথাই বলেছেন, এমন কি টান তাদের মনের যে মরতেও তারা ভয় পায় না। আচ্ছা, তারপর কেমন করে বীর ডুবুরি সিন্ধু ছেচে মুক্তা আনে। এবার লেখকের মনে পড়েছে, আচ্ছা এই যে সমুদ্রের মধ্যে কি করে ডুবুরিরা যায়, ডুব দিয়ে গিয়ে এত অতল গভীর সমুদ্রে, সে সমুদ্রের নিচ থেকে গিয়ে মুক্তা নিয়ে আসে, সেটা কি করে আনে? তো লেখকের মনে এই প্রশ্নগুলি কন্টিনিউ চলছে। তাই তিনি ভাবছেন, আর এক একটি কথা আমাদেরকে
এখানে লেখক বলেছেন যে সমুদ্রে, আচ্ছা আরেকটি লাইন বলে দেই, তখন একসাথে বুঝিয়ে দিচ্ছি। পরের লাইন হচ্ছে কেমন জোরে টানলে সাগর, উথলে উঠে জোয়ার বাণী। আচ্ছা এবার সমুদ্রের কথা। লেখক সরাসরি চলে যাচ্ছেন সমুদ্রেদের কথায়। সমুদ্রে সেখানে কন্টিনিউ জোয়ার ভাটা হয়, কখনো কখনো জল হঠাৎ করে বেড়ে যায়, কখনো আবার এক ধাক্কায় সে জল আবার ফিরে চলে যায়, আবার প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে ঢেউ আসে, তখন জল ফুলে বেড়ে যায়, আবার যখন ঢেউ ফিরে যায় আবার জলটি কমে যায়। তো লেখক বলছেন এমন অবস্থায় কেমন করে জাহাজগুলো ঢেউয়ের সাথে সাথে তাল মিলিয়ে জাহাজ সমুদ্রে যায়, কিভাবে? কারণ দেখো, জাহাজ যদি সোজাসুজি জলে গিয়ে মনে করে আমি এদিক থেকে ওইদিকে সোজা চলে যাব, কখনো পারবে না, তাকে ঢেউ ভাসিয়ে নিয়ে আরেক দিকে চলে যাবে। তো তাকে একদিক থেকে আরেক দিকে যেতে হলে ঢেউয়ের সাথে তালে তাল মিলিয়ে ধীরে 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 কাটিয়ে কাটিয়ে যেতে হবে। যেমন নদীতে নৌকা, নৌকা নৌকা দিয়ে বুঝাচ্ছি, কারণ হচ্ছে নদী তো ছোট, সমুদ্র থেকে কত ছোট। তো নদীর দেখো দেখা যাচ্ছে এই পার থেকে আরেক পার, তবুও মাঝি সোজাসুজি এই পার থেকে ওই পারে নৌকা নিয়ে যেতে পারে না, কারণ নদীর একদম মধ্যখানে ভীষণ স্রোত জলের, সেই স্রোতের জন্য নৌকা সোজাসুজি যেতে পারবে না, তোমাকে উল্টা পাল্টা ভাবে ভাসিয়ে নিয়ে হয়তোবা ডুবিয়েই দেবে। তো সেই জন্য মাঝিরা কি করে দেখবে, হয় এরকম করে নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মানে ঢেউয়ের সাথে, ঢেউ যেদিকে যাচ্ছে সেও বয়ে যাচ্ছে, যেতে 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 ধীরে 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 কাটিয়ে 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 ওই তার ওই পারে গিয়ে যেখানে ঘাট আছে সেই ঘাটে সে নৌকাকে ভিড়ায়। তো এইভাবেই জাহাজগুলোকেও, জাহাজের তো মানে সমুদ্রের যে জাহাজ, সেগুলো সমুদ্রের তো এক কিনারা থেকে আরেক কিনারা আমরা দেখতে পারি না, বিশাল বড়, দেখাই যায় না, এক পার থেকে আরেক পার দেখা যায় না, কিন্তু যারা জাহাজ চালায় তারাই একমাত্র এগুলো বিষয়ে পুরোপুরি পারদর্শী, তারা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে জাহাজগুলোকে কাটিয়ে কাটিয়ে নিয়ে যায়। তো লেখক এই কথাই বলছেন যে কি করে ঢেউয়ের সাথে যুদ্ধ করে করে জাহাজগুলো যায়, কারণ অনেক সময় বিরাট বিশাল ঢেউ উঠে, কখনো কখনো হয় কি মানে যারা এক্সপার্ট নয়, মানে পারেও না, কোনো সময় ঢেউ এসে জাহাজগুলোকে ডুবিয়েও দেয়, বা বড় বড় নৌকা যারা মাছ ধরতে যায় সেগুলোকেও ডুবিয়ে দেয়। তো সেই জন্য এখানে লেখকের মনে প্রশ্ন জেগেছে, কি করে এত বিশাল ঢেউয়ের সাথে তাল মিলিয়ে জাহাজগুলো চলে। তারপর আবার বলছেন কি করে এত বোঝাই করে এক জায়গা থেকে জাহাজ আরেক জায়গায় মালপত্র নিয়ে আসে, এত ভারী হয়, মালপত্র বোঝাই করলেই তো ভারী হয়ে যায়, তাহলে এই ভারী জাহাজ নিয়ে আবার ঢেউয়ের সাথে তালে তাল মিলিয়ে কি করে আসছে, এগুলো লেখকের মনের প্রশ্ন। তারপর তিনি আবার বলছেন কেমন করেই বা এই যে জোয়ার ভাটার সঙ্গেও, কখনো কখনো দেখবে হঠাৎ জোয়ার ভাটা হয়েছে, কোনো কোনো জাহাজ বা নৌকা আসতে পারেনি, ফিরে রয়েই গেছে সমুদ্রের মধ্যে, সেগুলো সেই অবস্থায় জোয়ার ভাটার মধ্যে পড়েও তালে তাল মিলিয়ে আবার তারা কিনারায় ফিরে আসে। তো এই সমস্ত প্রশ্ন লেখকের মনে জেগেছে। তারপর তিনি বলছেন কেমন করে মথলে পাথার লক্ষ্যে ওঠেন পাতাল ফুলে। আচ্ছা এবার লেখকের সেই প্রাচীনকালের কথা মনে পড়েছে। প্রাচীনকালে আমরা বিভিন্ন কাহিনীতে পড়েছি দেবতা আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। তো সেই সমুদ্র মন্থনে একটা কচ্ছপ ছিল বিশাল আকারের, সেই কচ্ছপকে রাখা হয়েছে সেই কচ্ছপের উপর পর্বত, মানে কচ্ছপের পিঠের উপর পর্বতকে রাখা হয়েছে, আর
ছিল লেজ। এবার একবার দেবতারা টানছে, একবার অসুররা টানছে। একবার দেবতারা টানছে মানে এই যে এরকম টান দিতে হয়, তো এইরকম পদ্ধতিতে যেরকম মাখন মন্থন হয় তো সেই রকম পদ্ধতিতে সমুদ্র মন্থন হয়েছিল। তো সেই সময়ে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে উঠে এসেছিলেন। তো এখানে কাজী নজরুল ইসলাম সেই প্রাচীনকালে চলে গেছেন, গিয়ে বলছেন কি করে তখন সমুদ্র মন্থন সম্ভব হয়েছিল আর কি করে মাতা লক্ষ্মী সমুদ্রের নিচ থেকে উঠে এসেছিলেন, সেটা কি করে সম্ভব হলো। তো এই সমস্ত প্রশ্ন নজরুল ইসলামের মনে। তারপর আবার তিনি বলছেন কিসের অভিযানে মানুষ চলেছে হিমালয়ের চূড়ে। এবার হিমালয় পর্বত সবাই তো নাম শুনেছ, পৃথিবীর মধ্যে সবথেকে উঁচু যে পর্বত শৃঙ্গ। এবার লেখকের মনে পড়ে হয়েছে আচ্ছা হিমালয় পর্বত তো পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম পর্বত, তাহলে মানুষ এত উঁচু একটা পর্বতের শৃঙ্গে অর্থাৎ একদম চূড়ায় কি করে উঠতে পারবে, কিভাবে সম্ভব সেখানে যাওয়া। এবার এটা নিয়েও তার মনে প্রশ্ন। তারপর তিনি বলছেন তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়। এবার বলছেন তুহিন অর্থাৎ তুষার, দেখবে দক্ষিণ মেরু সমস্তটা আন্টার্কটিকা বরফে বরফ ঢাকা, 12 মাস সেখানে বরফ। তো সেই জিনিসটার কথা এখানে লেখক বলছেন আচ্ছা সেখানে যে বৈজ্ঞানিকরা গবেষণা করতে মানে রিসার্চ করতে যে যায় সেটা কিসের জন্য, মানে তাদের মনের ইচ্ছেটা বা কি আশায় তারা এই তুষারপাতের মধ্যেও কন্টিনিউ তুষারপাত হচ্ছে, তারপরে সেই জায়গায় গিয়ে থাকা অসম্ভব, অথচ সেখানে তারা যাচ্ছে, গিয়ে কি এমন আশা তাদের মনের মধ্যে যে সেখানে গিয়ে তারা গবেষণা করছে। তো এই কথাগুলি লেখকের মনে প্রশ্ন জেগেছে। তারপর তিনি বলছেন হাওয়াই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কুনু মঙ্গল হতে আসছে উঠে। এবার তিনি আবার বলছেন হাওয়াই মানে এক ধরনের আতশবাজি, সেটা দেখবে রকেট জাতীয় থাকে, সেটা একটু একটা তার সুতো থাকে, আতশবাজিতে সুতো থাকে, সেখানে তুমি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুনটা লাগিয়ে দেবে, সঙ্গে সঙ্গে সে সুত করে উপরে উঠে ফেটে যায়। লেখক এখানে বলছে একই রকম পদ্ধতিতে আমাদের বৈজ্ঞানিকরা চন্দ্রলোকে চলে যায় এই রকম একটা রকেটের মাধ্যমে। তারা এরকম একটা রকেটে চড়ে নিচের দিক থেকে আগুন বের হয় আর তারা উপরে উঠে চলে যায় চন্দ্রলোকে, গিয়ে সেখানে কি যে রিসার্চ করে কি গবেষণা করে তিনি বুঝতে পারছেন না। আবার বলছেন কখনো কখনো মঙ্গল গ্রহেও চলে যায়, সেখান থেকেও বিভিন্ন রকম গবেষণা করার পর বিভিন্ন কিছু জিনিস আবার তারা পৃথিবীতে যারা বৈজ্ঞানিকরা আছে তাদের কাছে পাঠাচ্ছে, বা কখনো তারা সেই জায়গার ফটোগুলো উঠিয়ে আবার নিয়ে আসছে। এবার লেখকের মনে প্রশ্ন সেখানেও মানুষ চলে যায়, যাকে আমি আকাশ থেকে পৃথিবী থেকে আকাশে দেখি যে চন্দ্রকে দেখা যায়, আর সেখানেও নাকি গবেষকরা গিয়ে গবেষণা করে, কি এমন গবেষণা তাদের, তারা সেখানেও চলে যেতে পারে। তারপর রইব না কো বদ্ধ খাঁচায়, দেখবো এসো ভুবন ঘুরে। এই সমস্ত প্রশ্ন মানে লেখকের মনের মধ্যে, অর্থাৎ লেখক এই সব কথা দিনের পর দিন শুনতে শুনতে তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা জেগেছে যে এই সমস্ত কিছু জানা
পাবো। কিসের এমন আশা? সেই আশাটা কোথা থেকে মানুষের মনে আসে? তো সেই ভাবনাগুলো আমি যদি সেখানে গিয়ে না দেখি তাহলে আমি বুঝতে পারবো না। তাই আর এই আবদ্ধ ঘরে আমি আর থাকবো না। তারপর তিনি বলছেন, আকাশ বাতাস চন্দ্র তারায়, সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে, 10 দিকেতে পড়বে টুটে। অর্থাৎ এই যে বললাম না, লেখকের মনে শুনতে শুনতে তিনি বলছেন আকাশ, বাতাস, চন্দ্র, তারা, তারপর সাগর, জল, পাহাড়ের চূড়া, মানে এই সমস্ত কথা শুনতে শুনতে বলছেন আমি সীমাহীন হয়েছে, আমি আর এই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে পারছি না। আমি এখনই আমার এই যে ঘরের বাউন্ডারির সীমা সেটাকে অতিক্রম করে আমি বেরিয়ে পড়ছি গোটা জগৎটাকে আমি একবার দেখে আসার জন্য। কারণ আমি যদি আমার এই ঘরটাকে পরিত্যাগ করে না বাইরে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এত সুন্দর একটা জগৎ যে আছে তাকে আমি দেখতেও পারবো না, জানতেও পারবো না। সেজন্য আমাকে এবার বেরিয়েই পড়তে হবে। তাই তিনি বলেছেন, পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ পুরে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোর পরে। তাই এখানে নজরুল ইসলাম হাত মুঠো করে তিনি বলছেন, আমি কি করবো জানো? পাতাল ফুরে বেরো, মানে আমি পাতালেও তো যাওয়া যায়, পাতালেও তো অনেক কিছু আছে। তো সেই পাতালে গিয়ে আমি দেখবো সেখানে কি আছে, আর পাতাল ফুরে বেরিয়ে আমি একদম আকাশের উপরে, মানে সেই যে মহাকাশে যাব, সেখানে গিয়েও দেখতে চাই সেখানে কি এমন জিনিস আছে। মানে এক কথায় আমার মনের ইচ্ছাগুলোকে এবার আমি সমস্ত জগতের মধ্যে সেইগুলো ছড়িয়ে আছে, আর তাকে দেখার জন্য আমাকে এবার বেরিয়েই পড়তে হবে। আর তখনই সম্ভব সমস্ত জগৎটাকে চেনার, জানার। আর যখন আমি সমস্ত জগৎটাকে দেখব, তখনই সমস্ত জগৎ আমার হাতের মুঠোর মধ্যে এসে যাবে। অর্থাৎ হাতের মুঠোয় কি আর জগৎ আসে? জগৎ তো কখনো এত ছোট নয় যে হাতের মুঠোয় এসে যাবে। কিন্তু একবার ভাবো, আমরা অনেক সময় বলি কোনো জিনিস আমাদের দেখা